এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি এই সপ্তাহের বীজ স্টকে। যথারীতি আমি মাসুয়েক শশী আপনাদের সঙ্গে আছি এবং আজ আমরা মূলত আলোচনা করব। আপনারা জানেন যে খুব শীঘ্রই অর্থমন্ত্রী 2021-22 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন। কেমন হতে যাচ্ছে সেই বাজেট, এবং একই সাথে সাম্প্রতিক সময় লক্ষ্য করা যাচ্ছে রপ্তানি আয়ে একটি বড় ধরনের ইতিবাচক ধারা দেখা দিয়েছে। কেমন যাচ্ছে দেশের রপ্তানি আয়, করোনা পূর্ববর্তী অবস্থাতে ফিরতে পারছে কিনা, বিশেষ করে তৈরি পোশাক বা টেক্সটাইল পণ্যগুলোর যে বাজার কতটুকু স্বাভাবিক অবস্থায় ফিরছে, মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে কানেক্টিভিটিতে যোগ দিয়েছেন জনাব আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমন্ত্রণ। জনাব আব্দুল মামুন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে এপ্রিল মাসে রপ্তানি আয় হয়েছে $313 কোটি। গত বছরের রপ্তানি চাইতে যা 502.75% বেশি, এবং গত এপ্রিলে রপ্তানি আয় ছিল মাত্র $52 কোটি। আপনি জানেন যে করোনার কারণে দীর্ঘ সময় বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ ছিল এই সময়টাতে। অবশ্য 2019 সালে আমাদের রপ্তানি আয় ছিল $308 কোটি। সেই ক্ষেত্রে অবশ্য 1.52% মতো বেড়েছে যদি 2019 সালের সাথে তুলনা করি। তাহলে কি আমরা বলতে পারি যে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের পর্যন্ত যা হালনাগাদ তথ্য, আমাদের রপ্তানি কি করোনা পূর্ববর্তী অবস্থার ধারাতে আছে? আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যথার্থই বলেছেন যে আমাদের রপ্তানি, আমরা দেখেছি যে গত মাসে আমাদের রপ্তানি একটা উল্লঙ্ঘন ঘটেছে। কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। সেটা হচ্ছে যে গত বছরের সাথে যদি আমরা সামঞ্জস্য করি তাহলে হয়তো সেটা একটা একটা উল্লঙ্ঘন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের স্বাভাবিক সময় যে এক্সপোর্টটি হতো সেই তার সাথে যদি কম্পেয়ার আমরা করি তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে তেমন কোনো ইনক্রিমেন্টাল এক্সপোর্ট কিন্তু হয়নি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আমরা সকলেই অবগত যে কোভিড সিচুয়েশনের কারণে সারা পৃথিবী একটা লকডাউন ছিল। এখন ইউরোপ আমেরিকার কিছু কিছু জায়গায় মানে একটা রিল্যাক্সেশনের দিকে যাচ্ছে, সেই জন্য সবাই একটা পজিটিভ মুভমেন্ট নিচ্ছে বলে এই 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 গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা কতটা সাস্টেন করে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের আগামী সামনের সিচুয়েশন গুলোর উপরে। এবং যেমনটি বলছিলাম যে 2020-21 অর্থ বছরের অর্থাৎ এখন পর্যন্ত যেই 10 মাসে আয় হয়েছে প্রায় $3,367 কোটি, এবং এই বছরের লক্ষ্যমাত্রার চাইতে এখনো অবশ্য আমরা পিছিয়ে আছি $893 কোটি মতো। গত বছরটা যদি আমি এক্সেপশন ধরিও, 2019 সালের ভিত্তিতেও আলোচনা করলে এটিকে আসলে কতটুকু ইতিবাচকভাবে আপনি দেখবেন, বা আগামী যে 2টা মাস আছে, এই মাস সহ আগামী মাস বাজেটের আগ পর্যন্ত এই অর্থ বছরের এই গ্যাপটা কি পূরণ করা সম্ভব কিনা, কতটুকু আশাবাদী আপনারা? নিশ্চয়ই এটা একটা ইতিবাচক হিসেবে আমরা দেখছি। মানে এক্সপোর্টটা ইতিবাচক ধারায় ফিরেছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা চেষ্টা করছি যে কোনো ভাবে আমাদের জীবন এবং জীবিকাকে সামনে নিয়ে যেতে, তাই না? আগামী দিনগুলিতে আমরা চেষ্টা করছি যে আমাদের এক্সপোর্টের গ্রোথটা যেন আমরা মেনটেন করতে পারি, আমরা যেন স্টেবল রাখতে পারি। তো আমার মনে হয় না যে আমাদের যেই যে প্রেডিকশনটা ছিল অথবা আমাদের যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিং আমরা এবার পৌঁছতে পারবো বলে, তবে চেষ্টা হচ্ছে সকল দিক থেকেই। আরো একটি বিষয় জনাব আব্দুল্লাহ মামুন, আপনার কাছে জানতে চাই যে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা দেখছিলাম যে আমাদের যে সকল ক্রেতারা আছেন তৈরি পোশাক বা নিটওয়্যার বা একই সাথে টেক্সটাইল পণ্যের, তারা একটু গড়িমসি করছিলেন একটা সময় পর্যন্ত আমাদের প্রাপ্য যেই তাদের কাছে পাওনা সেটি পরিশোধের ক্ষেত্রে। এই মুহূর্তে আসলে ক্রেতাদের কাছ থেকে আপনারা যারা আছেন তারা কত টাকার অঙ্কে, বা সেই অ্যামাউন্টটা কত হতে পারে, কোনো পাওনা কি আছে কিনা, বা দেনা পাওনা পরিশোধ বা সেটেলমেন্টের ব্যাপারটি কতটুকু স্বচ্ছতার সাথে বা সুলভভাবে হচ্ছে?
আপনি যথার্থই বলেছেন যে এই কোভিড সিচুয়েশনের সময় আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছিলাম যে বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠান আমাদের অর্ডার গুলো ক্যান্সেল করছিল, এমনকি আমাদের পাওনা বুঝিয়ে দিচ্ছিল না। এই বিষয়ে আপনারা জানেন যে মানে বিভিন্ন আন্তর্জাতিক কোর্টে মামলা হয়েছে এবং আমরা কিছু মামলায় জিতে আমরা টাকা ফেরত নিয়েছি। তো সেই আসলে এই যে এই কোভিড সিচুয়েশনটা, এটা আমাদের সকলের জন্যই একটা নতুন একটা বিষয়। সেজন্য আমাদেরকে এই সিচুয়েশনটাকে ফেস করতে হয়েছে। তো এখন সেই প্রবলেম গুলো আস্তে আস্তে করে আমার মনে হচ্ছে যে আমরা এখন কাটিয়ে উঠতে পেরেছি। তো এটা আসলে এই মুহূর্তে আমি অত ফ্র্যাকশন ফিগার্স বলতে পারবো না যে কত অ্যামাউন্ট এখানে আমাদের এখনো মানে পাইপলাইনে রয়েছে। তো আমার মনে হয় যে বিষয়গুলি একটা সমাধানের দিকে যাচ্ছে, আমরা একটা সুরার দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে। এবং ইতোমধ্যেই যেহেতু কিছুটা হলেও বেড়েছে রপ্তানি আয়ের যে গ্রাফ আমরা দেখছিলাম, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্যভাবেই তৈরি পোশাক, নিটওয়্যার বা এই ধরনের টেক্সটাইল পণ্যগুলো রয়েছে। সামনের দিনগুলোতে ইতোমধ্যে কি পরিমাণ কার্যাদেশ আমাদের দেশে আপনারা পেতে শুরু করেছেন, সেটি যদি একটু বলতেন। না, আপনি জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশে আমরা নিট এন্ড ওভেন এই দুটি প্রোডাক্ট বেসিক্যালি করে থাকি। আমরা এই কোভিড সিচুয়েশনের মধ্যে দেখা গেছে যে নিটের একটা এক্সপোর্ট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, নিটের অর্ডার গুলো আমরা বেশি করে পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে ওভেনের অর্ডার গুলো আমরা পাচ্ছি না যথাযথভাবে। তো তো সেইভাবে আমরা ওভেনকেও সামনে আগামী দিনে নিয়ে যেতে চাই। তো এই মুহূর্তে পাইপলাইনে যে অর্ডার রয়েছে সেটা মানে এক্সাক্ট ফিগার এই মুহূর্তে বলাটা তো মুশকিল। আহ, কারণ হচ্ছে আমাদের বেশ কিছু অর্ডার ছিল, সেগুলো ক্যান্সেল ছিল, হেল্ড আপ হয়েছিল, সেগুলো আবার আমরা আমি রিভিউ জানতে করছি। চাচ্ছিলাম, তো অর্থাৎ এভাবে আমরা আমাদের সামনে যেই এগোবো। উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার কি আমরা এই মুহূর্তে করতে পারছি কিনা, আমাদের কলকারখানাগুলো তারা যথেষ্ট পরিমাণ কার্যাদেশ পাচ্ছে কিনা, এবং সামনের দিনগুলোতে অগ্রিম যে সকল অর্ডার অন্যান্য সময়ে যা পেয়ে থাকি আমরা, সেটির একটি তুলনামূলক চিত্র আপনার কাছে জানতে চাচ্ছিলাম। যে আমি সেটাই বলছিলাম যে আমরা দুই ধরনের প্রোডাক্ট করে থাকি, মানে একটা হচ্ছে নিট একটা হচ্ছে ওভেন। তা আমরা নিটে দেখতে পাচ্ছি যে যথার্থ মানে ভাবেই আমরা যতটুকু আশা করছি, কিছু অংশে মানে দেখা গেল যে এর থেকে বেশি অর্ডার আমরা পাচ্ছি, কিছু কেউ কেউ ওভারবুকড হয়ে আছি। কিন্তু ওভেন সেক্টরে কিন্তু আমরা যথাযথ অর্ডার পাচ্ছি না। তার মানে হচ্ছে আমাদের নিটে একটা গ্রোথ, পজিটিভ গ্রোথ রয়েছে, আর ওভেন সেক্টরে কিন্তু একটা নেগেটিভ গ্রোথ আমাদের মধ্যে রয়েছে। এখনো ওভেন সেক্টরের যে অর্ডার গুলো সেগুলো আমাদের কিন্তু যথাযথভাবে আসছে না। আপনার এই কথা ছুটে একটু বলতে চাই যে আমরা দেখেছি বিশেষ করে রপ্তানি ব্যুরোর পক্ষ থেকে যেই চিত্র পাওয়া গেছে, সেটা হলো নিট পণ্যে 15% মতো প্রবৃদ্ধি হয়েছে, ওভেন পণ্যে 10% নেগেটিভ প্রবৃদ্ধি আমরা দেখেছি। কারণটা কি আসলে এই যে বাড়ছে, এই আমাদের ওভেন পণ্যগুলো এখনো ঠিক জুৎসই একটি জায়গা করে উঠতে পারছে না, আপনাদের বিশ্লেষণটা কি? বিষয়টা সেটা না যে আমরা দুচ্ছ জায়গা করতে পারছি না। আসলে এই লকডাউন সিচুয়েশনে ফর্মাল ড্রেসের ডিমান্ড কিন্তু সারা পৃথিবীতে একটু কম হয়েছে। মানুষ বেশি মানে দিনের বেশিরভাগ সময় সে বাসায় থাকছে, সেজন্য কিন্তু ক্যাজুয়াল ড্রেসের প্রতি তার মনোযোগটা বেশি, ক্যাজুয়াল ড্রেসের কনজাম্পশন কিন্তু বেশি হচ্ছে। যার কারণে বেসিক্যালি আপনি জেনে থাকবেন নিশ্চয়ই, ওভেন ফেব্রিক্সটা ইউজুয়ালি ব্যবহৃত হয় হচ্ছে যে ফর্মাল ড্রেসের ক্ষেত্রে। কিন্তু আমাদের যেহেতু ফর্মাল অ্যাক্টিভিটি গুলো এখনো চালু হয়নি, সেজন্য আমাদের ওপেনের আসলে অর্ডার গুলো ওরকম ভাবে আমরা পাচ্ছি না, বড় মানে সেই সাথে আমরা নিটের অর্ডার গুলি পাচ্ছি। এবং নিশ্চিত অন্তত এটা তো আশা করাই যায় যে যেহেতু একটি ইতিবাচক ধারা দেখা যাচ্ছে, সামনের দিনগুলোতেও এই যে পার্থক্যটা রয়েছে সেটাও ঘুচে যাবে। ছোট্ট একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরবো জনাব আব্দুল্লাহ মামুন আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের এই আয়োজনের সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বিস্টকে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজকের অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আবারও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রপ্তানি আয়ের ইতিবাচক ধারা নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি জানেন যে আগামী 6 জুন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল 2021-22 অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করবেন। বলা হচ্ছে প্রায় 6 লাখ কোটি টাকার বেশি বাজেট, 6,05,000 কোটি টাকা হতে পারে এবারের বাজেটের আকার। ব্যবসায়ীদের পক্ষ থেকে এবারের তো করোনা পরিস্থিতির কারণে আসলে প্রাক বাজেট আলোচনার প্রতি বছর যেটি হয় অতটা ঠিক হয়ে উঠতে পারেনি। আপনাদের সঙ্গে আসলে কেমন আলোচনা হয়েছে, কেমন বাজেটের প্রত্যাশা আপনারা করছেন? জনাব আব্দুল্লাহ আল মামুন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাজেট হচ্ছে আমাদের, জি ধন্যবাদ আপনাকে। আমরা বাজেট সেশনে মাননীয় চেয়ারম্যান এনবিআর এর সাথে আমরা মিটিং করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে। যেহেতু আমাদের বাজেটটি হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সেক্টরের জন্য, তো আমরা সেই বাজেটে আমাদের তরফে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি যে আমাদের এক্সটেন্স সেক্টরের জন্য কি ধরনের ফ্যাসিলিটেশন আমরা চাই সে বিষয়ে আমরা কথা বলেছি। এবং চেয়ারম্যান এনবিআর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাসম্ভব আমাদের এই আবেদনগুলো ওনারা কনসিডারেশনে নেবেন আগামী বাজেটে। আমি দু একটি বলতে চাই যে আমরা যে এইবার বাজেটে আমরা কি বিষয় দেখেছি। একটি বিশেষ বিষয় হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে কটন বেসড গার্মেন্ট প্রডিউসিং কান্ট্রি। হ্যাঁ, আমরা যতদিন থেকে গার্মেন্টস বানাচ্ছিলাম আমরা কটনকেই বেস ধরে এগোচ্ছিলাম, কিন্তু বর্তমান পৃথিবীর ট্রেন্ড হচ্ছে গিয়ে যে ম্যানমেড ফাইবার। সো আমরা জি আব্দুল্লাহ মামুন, জি। ম্যানমেড ফাইবার এবং কটন ফাইবারের উপরে সমভাবে ট্যাক্স এবং ভ্যাটের বিষয়টি আমাদের যেন সমভাবে আমাদেরকে ভ্যাট দেওয়ার সুযোগ দেওয়া হয় সেই জন্য একটা আবেদন করেছি। এখানে একটা অসম একটা ভ্যাট স্ট্রাকচার রয়েছে, সেজন্য আমরা চেয়েছি যে কটন এবং ম্যানমেড ফাইবার যেটা রয়েছে সেখানে যেন আমাদেরকে সমভাবে ভ্যাট দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়। আরেকটি বিশেষ বিষয় আমরা আবেদন রেখেছি যে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে নানা রকম জটিলতা রয়েছে। আমাদের ক্ষুদ্র ছোট ছোট যারা এন্টারপ্রেনার রয়েছেন তাদের ক্যাপিটাল মেশিনারিজ ক্রয় করার ক্ষেত্রে একটি ভ্যাটের একটা অন্তরায় রয়েছে। পৃথিবীর কোনো দেশে এই ধরনের রুটিন নেই যে ক্যাপিটাল মেশিনারিজ এর ভ্যাট ইম্পোজ রয়েছে, কারণ ক্যাপিটাল মেশিনারিজ মানেই হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন। তো সেই জন্য আমরা চেয়েছি যে সর্বস্তরে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি এবং লোকাল যে মানে বেচা কেনার ক্ষেত্রেও যেন এই ভ্যাটটি মওকুফ করা হয়। আরেকটি বিষয় আমরা বিশেষ করে এখানে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না যদি না আমরা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গুলোকে ডেভেলপ করতে দিই। সেই জন্য এই টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে প্রাইমারি টেক্সটাইল সেক্টরকে যেন আগামী বাজেটে একটি বিশেষ প্রণোদনা এবং একটি বিশেষ সুনজরে দেখা হয়, এবং যাতে করে এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গুলো আমাদের দেশে গড়ে উঠতে পারে সেই ধরনের একটি বাতাবরণ তৈরি করা হয়। সেই জন্য আমরা একটা আবেদন করবো, আমাদের সকল প্রতিবারেই থাকে, এবারও আমরা করেছি। সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা আমাদের কম্পিটিটরস যারা রয়েছেন তাদের দেশের সাথে যদি আমরা তুলনা করি আমাদের কর্পোরেট ট্যাক্সের অনেক বেশি হয়ে থাকে। সে বিষয়ে আমরা সরকার আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করার আছি যে আমাদের এই যৌক্তিক আবেদনগুলো আগামী দিনে বাজেটে প্রতিফলিত হবে। বিশেষ করে কর্পোরেট ট্যাক্স বা বিভিন্ন ধরনের কর হারের কথা আপনারা বেশ কয়েক বছর ধরেই বলে আসছেন। এবারে যে পরিবর্তিত পরিস্থিতি সেটাকে নিয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তে হয়তো বা সকলে মিলে উপনীত হতে পারবো তেমনটি আশা রাখছি। একটি বিষয় নতুন করে আবার আলোচনায় আনতে চাই। আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি বেশ অবনতি ঘটেছে এবং আমাদের এখানে বিধিনিষেধ
খুব তুলে দিলেও এখনো আমরাও একটি সতর্কতামূলক অবস্থাতে আছি। হঠাৎ করেই যদি বা আগামী 1-1.5 মাসের মধ্যে বা তারও কম সময়ে ঠিক একইভাবে বাংলাদেশ আবারও আক্রান্ত হয়, আমাদের তাহলে এখন পর্যন্ত যেই ঘুরে দাঁড়ানোটা বা সংগ্রামটা সেটা আসলে কতটুকু কঠিন হয়ে পড়বে, এবং আপনারা অগ্রিম কি ধরনের ব্যবস্থার কথা ভাবছেন যেটা নিতে পারেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা একটা জটিল প্রশ্ন যে আমরা কোভিড-19 মানে হচ্ছে যে একটা নতুন একটি ভাইরাস, তাই না? তো আমরা কেউ এর সাথে পরিচিত নই। তো আমি আমাদের বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে ওনার সুদৃঢ় নেতৃত্বের ফলে কিন্তু আমরা এই অঞ্চলে আমরা কিন্তু এই কোভিড মোকাবেলায় একটি শক্ত অবস্থানে দাঁড়িয়েছি। বিশেষ করে আপনি ভারতের কথা বলেছেন, এখানে এই কথাটা বলতেই হয়, ভারত যে জিনিসটা করেছে সেটা হচ্ছে কিন্তু যখন কোভিড এর একটা সেকেন্ড ওয়েভ করছিল তখনও কিন্তু ওনারা সমস্ত কিছু খোলা রেখেছেন, মানে লকডাউনের দিকে যাননি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আহ, আহ, জীবন এবং জীবিকা এই দুইটা বিবেচনায় নিয়েই কিন্তু আহ, একটা সাময়িক লকডাউনের দিকে গিয়েছেন। হ্যাঁ, তো যেটা আমাদের জন্য অনেক কষ্টকর হলেও আমরা কিন্তু এই জিনিসটাকে শক্তভাবে মোকাবেলা করেছি এবং সহ্য করেছি, যার ফলে কিন্তু আমি মনে করি এখন কিছুটা হলেও অপেক্ষাকৃত ভালো অবস্থানে আমরা রয়েছি। তো আগামী দিনে যদি আমাদের এই কোভিড মানে এই করোনা সিচুয়েশন আরো ওর সিচুয়েশনের দিকে যায়, তাহলে সেটা নিশ্চয়ই আমাদের জন্য অনেক কঠিন একটা টাফ গেম হবে। কিন্তু আমি মনে করি আস্তে আস্তে করে আমরাও কিন্তু একটু প্রস্তুতি নিয়েছি। বিগত 1 বছরে কিভাবে ইন্ডাস্ট্রি চালাতে হবে, কিভাবে গণপরিবহন চলবে, অথবা আমাদের সারা সামাজিক দূরত্ব মেনটেন করে কিভাবে আমাদের জীবন জীবিকা চালাতে হবে, সে বিষয়ে কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু ফ্রেন্ড। আশা করছি আগামী দিনে যে কোনো যে কোনো প্রতিকূল অবস্থা আমরা সম্মিলিত একটি নতুন প্রচেষ্টার পরিস্থিতি। মাধ্যমে সেটি পার হবার যে চেষ্টা আমাদের রয়েছে সেই চেষ্টা অব্যাহত থাকবে। একেবারেই শেষ সময়ে সর্বশেষ প্রশ্ন, খুব সংক্ষেপে আমি উত্তর আশা করছি। সামনেই ঈদ, এবং ঈদের আগে শ্রমিকদের সকল রকমের দেনা পাওনা শতভাগ পরিশোধের ক্ষেত্রে আপনারা সব সময় ইতিবাচক ছিলেন, এবার কতটুকু বদ্ধপরিকর আপনারা? ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের কখনই এরকম কোনো রেকর্ড নেই যে আমরা শ্রমিকদের বেতন বকেয়া বিলম্বে অথবা দিইনি। তো আমরা এবারেও যত পরিশ্রমী হোক, যত মানে ওর সিচুয়েশনই হোক, ইনশাল্লাহ আমরা বদ্ধপরিকর যে আমরা যথাসময়ের মধ্যে সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা আমাদের সকল শ্রমিক ভাই বোনদেরকে তাদের বেতন এবং বোনাস আমরা যত সময় তাদেরকে বুঝিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ আল মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। এরই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও হাজির হব ঠিক এই পর্দাতেই নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ।